নমস্কার। আজকে সিংহ রাশিকে নিয়ে বলবো। সিংহ রাশির ক্ষেত্রে শুক্রদেবের রাশি পরিবর্তন। শুক্র রাশি পরিবর্তন করছে ফেব্রুয়ারি মাসের 6 তারিখে। 6 তারিখ থেকে একদম মার্চ মাসের 1 তারিখ পর্যন্ত সপ্তম ঘর, যেটা কুম্ভ রাশি, এই ঘরে অবস্থান করবে। এবং এই ঘরে আগে থেকে বুধ এবং রাহু অবস্থান করছে। তো রাহুর সাথে এবার শুক্র চলে আসলো, তিনটি গ্রহ একসাথে অবস্থান করছে। তবে এবারের পরিবর্তনেও কিন্তু টুইস্ট থাকছে। টুইস্টটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি লাভ করছে এই সময়কালে। তাও কি দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি লাভ করছে এই তিনটি গ্রহ। দেবগুরু বৃহস্পতির যে অবস্থানটা, সেটা কিন্তু লাভের ঘর এবং নিজের নক্ষত্রে অবস্থান করছে। তো যাই হোক, শুক্রদেবের এই পরিবর্তন কোন দিক থেকে লাভবান হবে সিংহ রাশি, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন উপাচার করবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো গ্রহ যখন রাশি পরিবর্তন করে, তখন তো তিনটি নক্ষত্র দিয়ে একটা রাশি তৈরি হয়। তো নক্ষত্রের প্রভাব তো অবশ্যই থাকবে, কারণ রাশির উপরে তো একটা প্রভাব, সপ্তম ঘরে চলে আসা মানে রাশির উপর প্রভাব চলে যাওয়া। তো এর কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, সবকিছু তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে আলোচনা করা হচ্ছে। কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। এবং বর্তমানে এই সিংহ রাশি কিন্তু শনিদেবের ঢাইয়া চলছে। আগামী দিনে বহু বহু ভিডিও দেওয়া হবে সিংহ রাশির সম্পর্কে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। শুক্র রাহু বুধের জুতি, সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে। এবং শুক্রদেব যে তিনটি নক্ষত্র পাচ্ছে, সেই তিনটি নক্ষত্র হচ্ছে, প্রথমে পাচ্ছে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, তারপর হচ্ছে শতবিশা, তারপর হচ্ছে পূর্বা ভাদ্রপদ, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তো ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র। এখানটাতে থাকবে হচ্ছে 6 তারিখ থেকে একেবারে 10 তারিখ পর্যন্ত। 11 তারিখ থেকে চলে আসবে একদম 21 তারিখ পর্যন্ত শতবিশা নক্ষত্র, রাহুর নক্ষত্রে। এবং তারপরে চলে আসবে একদম 22 তারিখ থেকে 1 মার্চ পর্যন্ত থাকবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র, পূর্বা ভাদ্রপদ। এবার এই যে গ্রহদের অবস্থান সপ্তম ঘরে শুক্র ভালো ফল দেয় না কখন, যখন একা অবস্থান করবে। কিন্তু এখানটাতে তো বুধের অবস্থান হয়ে গেছে। তো বুধ আর শুক্রের জুতিতে তো তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ, আর বুধ আর শুক্রের জুতি রয়েছে, আবার বুধ রাহুর জুতি রয়েছে, জড় যোগ তৈরি করছে। তো এখানটাতে ধনসম্পত্তি দ্বারা শুক্র রাহুর জুতিও তৈরি হচ্ছে। সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। শুক্র হচ্ছে কি সিংহ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর, যেটা হচ্ছে তুলা রাশি, এবং কর্মের ঘর বৃষ রাশি। তাহলে কেন্দ্রের একটি ঘর পাচ্ছে। তো কেন্দ্রের অধিপতি হয়ে কেন্দ্রে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট হচ্ছে। যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। বিভিন্ন দিক থেকে লাভবান হবে এই সময়কালে। হ্যাঁ, তবে কিছু দিক থেকে তো অবশ্যই সাবধান, কারণ নক্ষত্র তো ফল দিবেই। সেই নক্ষত্রের প্রভাবকে অবশ্যই বুঝতে হবে। কারণ গ্রহ যখন রাশিতে অবস্থান করে, তখন যে নক্ষত্রগুলো পায়, সেই নক্ষত্রেরও তো প্রভাব দিবে, রাশিকে তো প্রভাবিত করবে। তো সেই নক্ষত্রের কি এমন গুণ রয়েছে যে যেই গুণগুলো এখন দেখার মতন হবে, এই সিংহ রাশি বুঝতে পারবে। এবং কি এমন বাজে দিক রয়েছে, সেই দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে। সমস্ত কিছু আজকের এই আলোচনাতে বলবো। দেবগুরু বৃহস্পতির যে প্রভাব এই সিংহ রাশির ক্ষেত্রে, একদম যথেষ্ট ভালো প্রভাব। বক্রী অবস্থায় রয়েছে নিজেরই নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রে, যেটা হচ্ছে কাম ত্রিকোণে। এবং গ্রহ, এই যে তিনটি গ্রহ যে অবস্থান করছে, রাহু শুক্র বুধ, এই তিনটি গ্রহের অবস্থানও কিন্তু হচ্ছে কাম ত্রিকোণে। অর্থাৎ কাম কথাটার অর্থটা কি, যে মনের ইচ্ছা বাসনা, অর্থাৎ মনের ইচ্ছা বাসনা অনেক দিক থেকে এখন পূরণ হবে এই সিংহ রাশি। সিংহ রাশি তো 2026 সংখ্যাতত্ত্ব হিসাবে তো যথেষ্ট ভালো। তবে যে সবার ক্ষেত্রে ভালো যাবে সেটাও না। শনির ঢাইয়া চলছে, অনেকের হয়তো গ্রহের অবস্থান খারাপ রয়েছে। তো তাদের ক্ষেত্রে বলবো যে ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে, কোন নক্ষত্রে আপনার জন্ম, সেই নক্ষত্রের কি এমন প্রভাব রয়েছে যেটাতে আগামী দিনগুলো যথেষ্ট ভালো করা যায়। তো তাদের ক্ষেত্রে বলবো যে ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে, ভালো জ্যোতিষীর পরামর্শ। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির যে অবস্থান, দেবগুরু বৃহস্পতির যে শুভ পঞ্চম দৃষ্টি, সেটাই করছে আবার ওই তুলা রাশিতে, যে অর্থাৎ শুক্রের মূল ত্রিকোণ রাশিকে দেখছে পঞ্চম দৃষ্টি দিয়ে, আর নবম দৃষ্টি দিয়ে দেখছে শুক্র দেখতে। অর্থাৎ শুক্রদেবের উপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে। তো নবম দৃষ্টিতে গুরুর কি থাকে, বিশেষ কৃপা থাকে। অর্থাৎ নবম দৃষ্টি এই সময়কালে পাচ্ছে সেই কুম্ভ রাশি, যেটা হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি। এবং দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টিগুলো পড়ছে, পঞ্চম দৃষ্টি পড়ছে শুক্রের মূল ত্রিকোণ রাশি, সপ্তম দৃষ্টি পড়ছে নিজেরই মূল ত্রিকোণ রাশি ধনু রাশির উপর, নবম দৃষ্টি পড়ছে আবার শনির মূল ত্রিকোণ রাশি। অর্থাৎ তিনটি মূল ত্রিকোণ রাশিকেই দেখছে, তিনটি মূল ত্রিকোণ রাশিকে দেখছে। এবং তার সাথে বর্তমানে যে ঢাইয়া চলছে শনির যে অবস্থান, শনি অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতেই আবার অবস্থান করছে। খুবই ভালো অবস্থান। এবং কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে দেবগুরু বৃহস্পতির সাথে। তাহলে এখানটাতে তো ঢাইয়ার একটা প্রভাব থাকছে না, বরঞ্চ যে পরিশ্রমটা করবে, শনি তো যে অষ্টম ঘরে অবস্থান করছে, শনি অষ্টম ঘরে অবস্থান করলে কি করবে, সংঘর্ষের মাত্রাটা বৃদ্ধি করে দেবে। তো শনি সংঘর্ষ করবে, আর তার যে সংঘর্ষের সাথে যে ভাগ্য, সেই ভাগ্য প্রদান করবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ। শনি দ্বারা সংঘর্ষ হবে, যত সংঘর্ষ হবে তত ভাগ্যের যে একটা ফল, সেই প্রভাবটা এই সময়কালে কাজে লাগবে এবং যে কোনো কর্মক্ষেত্রে একটা উঁচু জায়গায় যাবে। এবার শুক্রের প্রভাবটা কি, শুক্র হচ্ছে কি সুখের কারক। শুক্র হচ্ছে কি ভোগ বিলাসিতা, আনন্দ ফুর্তি। শুক্র হচ্ছে প্রতিভা, গুণ, ভিতরের যে প্রতিভা, ভিতরের যে গুণ, এগুলো তো সব ন্যাচারাল, যেগুলো থাকে সেই জিনিসগুলো কিন্তু এখন উঠে আসার প্রবল সম্ভাবনা। যে নিজের যে কর্মক্ষেত্রে, কারণ শুক্র হচ্ছে কর্মের ঘরের অধিপতি, তাহলে শনি কর্মক্ষেত্রে যে সংঘর্ষটা তৈরি করবে, সেই সংঘর্ষের মধ্যে থাকছে কি নিজের প্রতিভা, নিজের গুণ, যেটা সমাজকে আকর্ষণ করবে। আর বুধের অবস্থান কি আছে, ম্যানেজমেন্ট করবে বুধ, বুধের স্মরণশক্তি,
বুধের এগিয়ে চলার যে একটা ম্যানেজমেন্ট, সেটা ম্যানেজমেন্ট করে করে চলবে। আর এগিয়ে চলার যে অ্যাম্বিশন, যে স্বপ্ন, লোভ, লালসা, এটা কে দেখাবে? এটা দেখাবে হচ্ছে রাহু। তো সপ্তম ঘরটা কি? সপ্তম ঘরটা তো হচ্ছে আমাদের রোজগারের ইনকামের ঘর। আমাদের রোজগারের ইনকাম, যারা রোজগারের ইনকামের সাথে জড়িত রয়েছেন, সেই ঘরটাই হচ্ছে সপ্তম ঘর। আর সপ্তম ঘর হচ্ছে কি? পার্টনারশিপের ঘর। তো সব দিক তো ভালো যাবে না, সেটাও তো বলছি আমি প্রথমে, কারণ রাহু সপ্তম ঘরে রয়েছে, শুক্র সপ্তম ঘরে রয়েছে, বুধও সপ্তম ঘরে রয়েছে। তো এইখানটাতে কী হবে? সপ্তম ঘরে রাহাই একটু ডিস্টার্ব হবে, সেই ডিস্টার্বগুলোকে মেনটেন বুঝে সুঝে চলতে হবে। প্রত্যেকটা পরিবর্তনই যা সাপোর্ট দেবে সেটাও তো না। তো যাদের বিয়ে থাওয়া দাম্পত্য জীবন শুরু করছেন, তাদের ক্ষেত্রে একটু বিশেষ সমস্যা। উভয়কে পরস্পরকে বুঝতে হবে, কলঙ্ক লাগার সম্ভাবনা থাকবে, অতএব এদিক থেকে দূরে থাকতে হবে। তো যাই হোক, সেগুলো নক্ষত্রের মাধ্যমে বলবো যে কোন নক্ষত্রে কী প্রভাব। তো শুক্র যখন 6 তারিখ থেকে রাশি পরিবর্তন করবে, সেই প্রথম নক্ষত্রটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। মঙ্গল হচ্ছে কি? মঙ্গলের রাশিতেই কিন্তু এই রাশির অধিপতি সূর্যদেব উচ্চ হয়ে যায়, যেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশিটা পড়ে যাচ্ছে কি? ভাগ্যের ঘর। আর চতুর্থ ঘরে যাচ্ছে বৃশ্চিক রাশি, মঙ্গলের রাশি। তো মঙ্গল অবস্থান করছে কি? সূর্যের সাথে অবস্থান করছে, আর তারই নক্ষত্র শুক্র সপ্তম ঘরে অবস্থান করছে। তাহলে এখানটাতে উঠে আসছে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো উঠে আসছে, ভাগ্যের একটা দূরযাত্রা, এগুলো জিনিস উঠে আসছে, উচ্চশিক্ষা জিনিসগুলো উঠে আসছে। ধনিষ্ঠা নক্ষত্রে ধনবৃদ্ধিদায়ক হবে, রোজগারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। রোজগারের ইনকামের সাথে যারা রোজগার ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো ভালো হবে। যে কোনো কম্পিটিশন, কারণ সূর্যের সাথে রাজার সাথে সেনাপতির অবস্থান, তাহলে যে কোনো সরকারি বেসরকারি কম্পিটিশনে যারা বসছেন বা বসবেন, তাদের ক্ষেত্রে একটা কি প্রতিভা, গুণ, এগুলো আলোচনার বিষয় হয়ে যাবে। বা যেই কর্মই করছে সেই কর্মে আকর্ষণের পাত্র হবে, বসের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। যেখানটাতে সংঘর্ষ থাকবে, যেখানটাতে কম্পিটিশন থাকবে, সেইখানটাতে নিজের প্রতিভা, গুণ, এগুলো উঠে চলে আসবে, যার জন্য সমাজ চিনতে পারবে। এবং শুক্র কিন্তু অবস্থান করছে কর্মের ঘরের অধিপতি সপ্তম ঘরে, আর সূর্য আর মঙ্গল অবস্থান করছে কিন্তু ষষ্ঠ ঘরে। তো কর্মের ঘরেও তো ষষ্ঠ ঘর থেকে বিচার হয়, তাহলে কর্মক্ষেত্রে নিজের প্রশংসার পাত্র হবে। কত দিক থেকে এখন ভালো সময়। এবং এই ধনিষ্ঠা নক্ষত্র মানেই হচ্ছে গান বাজনা, নৃত্য, চিত্র, সঙ্গীত, এই সমস্ত জিনিসটাকে বেশি করে বোঝায়। এই সময়কালে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে, বা এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিকে আর্থিক উন্নতির যোগ থাকছে, কারণ লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে, সেই যোগের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। কারণ যে বুধও তো অবস্থান করছে শুক্রের সাথে। বুধ কি এখানে? বুধ হচ্ছে লাভের ঘরের অধিপতি, সেরকম ধনসম্পত্তির ঘরের অধিপতি সপ্তম ঘরে অবস্থান করছে। বুধাদিত্য বলছে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে, অবস্থান তো যথেষ্ট ভালো, তাহলে এদিক থেকে সফলতা। কিন্তু মঙ্গলের অবস্থান, মঙ্গলের নক্ষত্রে শুক্রের অবস্থান কি হবে? চঞ্চলতা জিনিসটা বৃদ্ধি পাবে, একটু তো অধৈর্য চলে আসবে, নিজের মুখ কথাবার্তার দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই সময়কালে সিংহ রাশিকে। এবং যে কোনো কাজ করতে হবে প্ল্যান মাফিক। অর্থাৎ কেন এই কথাটা বলছি, যে সূর্যের সাথে মঙ্গল অবস্থান করছে, তো সূর্য হচ্ছে কি? রাজা তো লিখে দিবে যে যাও এটা করো, মঙ্গল সেনাপতি ওটাই করবে। তো যে কর্মটা করবে সেটা তো ওই শুক্র কর্মের ঘরের অধিপতি, যে কর্মটা করবে সেই কর্মে তো প্রতিভা জিনিসটা উঠে আসছে। আর ওদিকে শনি সংঘর্ষ, আর দেবগুরু বৃহস্পতির জ্ঞান, আর বুধের ম্যানেজমেন্ট, আর রাহুর লোভ লালসা, মানে এই সময়কালে একটা যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই সিংহ রাশির। শুধু এইদিকে একটু সাবধান, নিজের কথাবার্তার দিক থেকে বিপরীত লিঙ্গের প্রতি যে জিনিস আকর্ষণ, সেই দিক থেকে বিশেষভাবে সাবধান হতে হবে সিংহ রাশিকে। এরপরে যে নক্ষত্রটা পাচ্ছে সেটা শতভিসা নক্ষত্র পাচ্ছে। শতভিসা, তারা, ভিসা, ভেষজ, আরোগ্য, চিকিৎসা বিজ্ঞান। রাশির উপর কেতু অবস্থান করছে। কেতু নক্ষত্র তো পূর্বা ফাল্গুনিতে রয়েছে, এটা ঠিক, কিন্তু কেতু নক্ষত্রের এর আগে আমরা কি দেখেছিলাম? অশ্বিনী নক্ষত্র, ওখানে তো আরোগ্য ছিল, ওখানেও ট্রিটমেন্ট ছিল, ওখানেও ডাক্তারি ছিল। কিন্তু ওই নক্ষত্র আর এই নক্ষত্রের মধ্যে আকাশ পাতাল তফাৎ। শতভিসা মানে শত তারা সমাবেশ, অর্থাৎ যে ডাক্তারি করতে, সে আবার ওষুধ আবিষ্কার করবে, গবেষণা, সফটওয়্যার, বড় বড় ইঞ্জিনিয়ার, এই সমস্ত কাজ, বড় বড় অধ্যাপক যারা বই কিতাব এই সমস্ত লিখছেন, গবেষণা করছেন, গবেষক, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। অর্থাৎ যে সমস্ত সিংহ রাশির জীবনসাথী এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের কর্মক্ষেত্রে বিশেষভাবে উন্নতি, মান সম্মান, পদ প্রতিষ্ঠা, সমস্ত কিছু লাভ করে যাবে। এবং এই সময়কালে সূর্যও কিন্তু প্রবেশ করে যাবে এই ঘরে। গ্রহণযোগ পরিবেশ তৈরি হচ্ছে, এবং গ্রহণ তো লাগছে সামনের দিনে, তো সেই সময় একটা ভিডিও দিব। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদটা পেয়ে যাচ্ছে, যে গুরুর আশীর্বাদ পেয়ে যাওয়া মানে তো জীবন ধন্য হয়ে যাওয়া। সমস্ত কিছুর ঊর্ধ্বেই গুরুর আশীর্বাদ পাচ্ছে এই সময়কালে। তো এই সময়কালেও যথেষ্ট ভালো উন্নতি শতভিসা নক্ষত্রে। তবে শতভিসা নক্ষত্রের মাইনাস দিক কি? সেটা হচ্ছে বিষাক্ত নেশার দিক থেকে বদ অভ্যাস, নেশা, ইন্টেনশন খারাপ করে দেওয়া। কেউ কিছু বললো মনের মধ্যে গেঁথে রেখে দিলাম, তাহলে কিন্তু হবে না। এক কান দিয়ে শুনতে হবে আর কান দিয়ে বের করে দিতে হবে, এগুলো কিন্তু করতে হবে শতভিসা নক্ষত্র। শতভিসা নক্ষত্র এমন একটি নক্ষত্র, যদি ইন্টেনশন ভালো পেয়ে যায়, তো এরা সমাজকে দিতে জানে, সমাজের জন্য করতে জানে, নিজের জন্য করে না, সমাজের জন্য করে। একজন গবেষক সে যদি কিছু একটা আবিষ্কার করে, তো সেটা তো সমাজকে দিয়ে দেবে, অর্থাৎ সমাজের কাজে লাগে এরা। কিন্তু এদের চরিত্র খুব বোঝা মুশকিল হয়, একটুতে হার্ড হয়ে যায় কিছু বললে। অতএব এই জায়গাটা কিন্তু সাবধান। এটা দাম্পত্য জীবনেও সাবধান, যারা পার্টনারশিপে কাজকর্ম করছেন সেদিক থেকেও সাবধান, বা নিজে একা একা কাজকর্ম করছেন সেদিক থেকে সাবধান, যে কেউ কিছু করলেও মনে হার্ড হয়ে যাওয়া। এবং তার সাথে কি?
নেশার দিক থেকে, বদ অভ্যাস, কু অভ্যাস, এগুলোর দিক থেকে কিন্তু সরে থাকতে হবে। যে কোনো অভ্যাস বাজে, যেটা বাজে সেই অভ্যাস থেকে দূরে থাকতে হবে শতবিশা নক্ষত্রে। এরপরে চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। শুক্র পূর্বা ভাদ্রপদে চলে আসা, পূর্বা ভাদ্রপদ মনে হচ্ছে তপস্যার নক্ষত্র। আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, দেবগুরু আবার নিজের নক্ষত্র অবস্থান করছে। শুক্র যে রাশিতে অবস্থান করছে উত্তরা বলছে কুম্ভ রাশিতে, তার অধিপতি শনি নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করছে। এখানে তো একটা তপস্যা জিনিসটা উঠে আছে। তো কিসের তপস্যা করবে? তপস্যা করতে গেলে তো গুরুর মার্গ চাই, গুরু দেখানো পথেই তো তপস্যা হবে। এখানটাতে কি বুঝাচ্ছে? যে তপস্যার কথা বোঝাচ্ছে, কেউ যদি তপস্যাতে বসে তো কি হচ্ছে? নিজের তো শারীরিক কষ্টটা অনুভব হচ্ছে, তো সেই তপস্যা এটা। অজয় এক পায়ে দাঁড়িয়ে থেকে কঠিন তপস্যা, যেটা অর্জুন করেছিল মহাভারতের সময়। আমরা এক পায়ে দাঁড়িয়ে 1 মিনিট থাকতে পারি না, একটা তপস্যার কথা বলা হয়। অর্থাৎ কি, শারীরিক কষ্টকে অনুভব না করে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া। অর্থাৎ দীর্ঘদিন ধরে যে কাজটা তপস্যার মধ্যে ছিল সেই কাজে সফলতা পেয়ে যাওয়া। অর্থাৎ প্রথমে হচ্ছে কি ত্যাগ, তারপরে হচ্ছে ভোগ। অর্থাৎ যে কাজটা করব সেই কাজের পুরস্কার প্রাপ্ত হয়ে যাওয়া। যে দীর্ঘদিন ধরে করছিলাম সেই কাজটাতে আমি এতদিনে নিজের ফল, নিজের সেই জিনিসটা পেলাম, যেটা দিয়ে আমি ভোগ করব সেই জিনিসটাকে বুঝাচ্ছে এই নক্ষত্র, এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, যেটা হচ্ছে তপস্যার নক্ষত্র। যে তপস্যা করেই তো তারপর ঈশ্বরের আশীর্বাদ ধন্য হওয়া যায়, সেই জিনিসটাকে বুঝাচ্ছে। অর্থাৎ প্রথম হচ্ছে ত্যাগ, তারপর হচ্ছে ভোগ, এই জিনিস যে জীবন ধন্য সিংহ রাশির ক্ষেত্রে। এবং এই সময়কালে পাঁচটি গ্রহই কিন্তু অবস্থান করবে এই সপ্তম ঘরে। শুধু একটি জিনিসই সমস্যা, এখন সপ্তম ঘরে শুক্র যদি তপস্যা হয়, তো তপস্যাটা তো নিজের কর্মক্ষেত্রে হবে। অর্থাৎ কর্মের দিকে মাথা থাকবে বেশি, সাংসারিক জীবনে তো মাথা থাকবে না। তো সেটা হচ্ছে মাইনাস দিক। দাম্পত্য জীবনটা, পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন, সেই দিকটা বিশেষভাবে এই সময়কালে লক্ষ্য রাখতে হবে। না তো নিজের কর্মক্ষেত্রে নিজের প্রতিভা, নিজের গুণের জন্য আলোচ্য বিষয় হবে সিংহ রাশির। বহু জীবন, মানে বহু লোক, বহু যারা যুক্ত রয়েছে, কারণ সিংহ রাশির কিন্তু যথেষ্ট ভালো সময়। এবং সব থেকে বড় জিনিস আরেকটি উল্লেখ করতে ভুলে গেলাম, সেটা হচ্ছে কি শুক্র তো সপ্তম ঘরে অবস্থান করছে, আর কেতু তো অবস্থান করছে রাশির উপরে। তো কেতু যে নক্ষত্রে থাকছে ওটা কোন নক্ষত্র? ওটাও তো শুক্রের নক্ষত্র, পূর্বা ফাল্গুনী, যে হচ্ছে কি বিজয়ের পরবর্তী উল্লাস। পূর্বা ফাল্গুনী সব থেকে শুভ নক্ষত্র, সৌভাগ্যের প্রতীক। যার অধিপতি দেবতা হচ্ছে ভাগ, যাকে বলা হয় সৌভাগ্যের প্রতীক, সেই দেবতার নক্ষত্রে কেতু অবস্থান করছে। তাহলে কত সুন্দর অবস্থান! কেতু অবস্থান করছে। ম্যাথামেটিক্স, অঙ্ক, হিসাব যারা জড়িত রয়েছেন এই সমস্ত কাজে, রেভিনিউ ডিপার্টমেন্টে, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে। খুব ভালো অবস্থান হতে যাচ্ছে। কিন্তু নিজের ইন্টেনশনটা ভালো রাখতে হবে, নিজের লক্ষ্যটাকে ভালো রাখতে হবে। তো যাই হোক, এই সময়কাল অবশ্যই প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার অবশ্যই আশীর্বাদ নেবেন। এই সময়কালে নিজের পিতার সাথে গন্ডগোল করা, নিজের মাতার সাথে দুর্ব্যবহার করা, মানে লক্ষ্যভ্রষ্ট হয়ে যাওয়া, নিজের হাতে নিজের ভাগ্যকে নষ্ট করে দেওয়া, এটাও কিন্তু বুঝাচ্ছে। এবং কর্মক্ষেত্রে কাউকে কোনো রকমভাবে মিথ্যা আশ্বাস, মিথ্যা প্ররোচনা, বেইমানি, পিছন দিক থেকে ঠেলে ফেলে দেওয়া, ছলচাতুরিগিরি করা, এগুলো কিন্তু করলে শনির আবার কিন্তু দণ্ড পড়বে। কারণ শনির তৃতীয় দৃষ্টি সেই কর্মের ঘরেই থাকছে। যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।